বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি হিসাব বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি নতুন একটা চ্যাপ্টার করাবো, বিশেষ করে একাদশ শ্রেণীর জন্য এটা উপযোগী, তবে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরাও দেখতে পারবে, যেহেতু অ্যাকাউন্টিং প্রথম পত্র ওয়ের এটা আছে। আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে প্রাপ্য হিসাব, সময় হিসাব রক্ষণ, অ্যাকাউন্টিং ফর অ্যাকাউন্ট রিসিভেবল। এইটা একটা নতুন চ্যাপ্টার তোমাদের জন্য। পরীক্ষা আমাদের সামনে যে আসবে, সামনে থেকে যে পরীক্ষা হবে, সেখানে 50 মার্কের একটা পরীক্ষা আছে। এই পরীক্ষা অঙ্কটা থাকবে। আমরা এই পরীক্ষায় সেট করার চেষ্টা করেছি ব্যাংক সামান্য বিবরণী, প্রাপ্য হিসাব, সময় হিসাব রক্ষণ, তারপরে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব এবং হিসাব বিজ্ঞানের নীতিমালা। এইগুলো থেকে আমরা প্রশ্ন সেট করার চেষ্টা করেছি। 4টি প্রশ্ন থাকবে আর 10টি অবজেক্টিভ থাকবে। 4টি 40, 4 10, আর 10টি অবজেক্টিভ 10, 50 নাম্বার। এই 50 নাম্বারের পরীক্ষা তোমরা সামনে সপ্তাহে পরীক্ষা দিবে ইনশাল্লাহ। আজকে যেহেতু এটা পরীক্ষা থাকবে, সেজন্য আমি এটা আলোচনা করে দিচ্ছি। বিশেষ করে একাদশ শ্রেণীর জন্য এটা খুবই উপযোগী, তাদের এই পরীক্ষা এটা থাকবে। প্রাপ্য হিসাব, সময় হিসাব রক্ষণ। প্রাপ্য হিসাব আমরা এখন দেখব যে প্রাপ্য হিসাব কিভাবে আসে, কোথা থেকে আসে। প্রাপ্য হিসাব আমরা জানি যে মাল বিক্রি হয়, বিক্রয়। এই বিক্রয় দুভাবে হয়। কভাবে হয়? দুইভাবে হয়, নগদে এবং দারে। ক্যাশ, ক্রেডিট। বিক্রয় দুইভাবে হয়, নগদে এবং ধারে। নগদে বিক্রি করলে সেখানে সেটা শেষ হয়ে যায়, ধারে বিক্রি করলে সেখান থেকে তৈরি হয় প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব এটাকে দেনাদারও বলা হয়। প্রাপ্য হিসাব থেকে তৈরি হয় প্রাপ্য নোট, প্রাপ্য নোট বা প্রাপ্য বিল। পরে সেটা নগদে নিষ্পত্তি হয়, নগদ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে প্রাপ্য হিসাব কোথা থেকে আসছে, ধারে বিক্রয় থেকে প্রাপ্য হিসাবটা হয়েছে। এই প্রাপ্য হিসাবের আমরা হিসাব রক্ষণ করব, সংরক্ষণ করব। কিভাবে সংরক্ষণ হবে সেটা আমরা একটু পরে দেখাবো, যে এইখানে কি কি কাজ আমাদের করতে হবে। তাইলে প্রথম কথা হচ্ছে মাল বিক্রি করতে হবে এবং ধারে বিক্রি করতে হবে। তারপর সেখান থেকে প্রাপ্য হিসাব হবে। সেই প্রাপ্য হিসাব থেকে কিভাবে আমরা টাকা কালেকশন করব, সেখানে প্রাপ্য নোট হতে পারে। সেই নোটগুলো আমরা ব্যাংকে ভাঙাতে পারি, প্রাপ্য বিল বা প্রাপ্য নোট, এবং সে সংক্রান্ত আমাদের রেকর্ড করতে হবে। এর বাইরে প্রাপ্য হিসাবের উপরও আরও কিছু জিনিস আমাদের তৈরি হয়, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। প্রাপ্য হিসাবের উপর যে জিনিসগুলো তৈরি হয় সেগুলো কি কি? প্রাপ্য হিসাবের উপর তৈরি হয় সাধারণত প্রাপ্য হিসাব হচ্ছে ধারে মাল বিক্রির ফলে যে হিসাব হয় সেটা হচ্ছে প্রাপ্য হিসাব। এই প্রাপ্য হিসাব থেকে তৈরি হয় কতগুলো জিনিস, সেটা হচ্ছে প্রাপ্য হিসাব বা দেনাদার। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব বা দেনাদার। প্রাপ্য হিসাব এর উপর তৈরি হয় কয়েকটা জিনিস।
তিনটা জিনিস প্রাপ্য হিসাবে তৈরি হয়, সেটা হচ্ছে অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা, এটাকে কুরিনও বলা হয়, কুরিন। অনাদায়ী পাওনা সঞ্চিতি, পাওনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি, কুরিন সঞ্চিতি। আরেকটা হচ্ছে দেনাদারের বাট্টা সঞ্চিতি, বাট্টা সঞ্চিতি। তাহলে প্রাপ্য হিসাব থেকে কি তৈরি হলো? এই আইটেমগুলো প্রাপ্য হিসাব থেকে তৈরি হলো। অনাদায়ী পাওনা বা কুরিন, অনাদায়ী পাওনা সঞ্চিতি আর দেনাদারের বাট্টা সঞ্চিতি, এই আইটেমগুলোর সাথে তোমরা পরিচিত আছো। অনাদায়ী পাওনা, প্রাপ্য হিসাবের যে টাকাটা কখনো আদায় হবে না তাকে বলা হয় অনাদায়ী পাওনা। প্রাপ্য হিসাবের যে অর্থ কখনো পাওয়া যাবে না। কোনো প্রাপ্য হিসাব যদি বা কোনো দেনাদার যদি মরে যায়, দেশ ছেড়ে চলে যায় বা দেউলিয়া হয়ে যায়, তার কাছ থেকে আর টাকা পাওয়া যায় না, সেটাকে বাধ্য হয়ে অনাদায়ী পাওনা হিসাবে লিখতে হয়। এই অনাদায়ী পাওনা এটা একটা নিশ্চিত ক্ষতি, যেহেতু টাকা এখন আর পাওয়া যাবে না, এটা একটা ক্ষতিরূপে গণ্য করা হয়। অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটাও প্রাপ্য হিসাব থেকে উৎপত্তি হয়। সঞ্চিতি শব্দটা সঞ্চয় থেকে আসছে। সঞ্চয় মানে ভবিষ্যৎ ব্যবস্থা। আসলে এটা ভবিষ্যতের জন্য একটা ব্যবস্থা করে রাখা হয়। ব্যবস্থাটা কি? সেটা হচ্ছে অনাদায়ী পাওনা ধরে নেওয়া হয় যে দেনাদারদের কাছ থেকে, প্রাপ্য হিসাবদের কাছ থেকে যাদের কাছে আমরা টাকা পাবো তারা পুরো টাকাটা নাও দিতে পারে, কিছু পরিমাণ টাকা সবসময় কম দেয়, 5%, 10% টাকা সবসময় কম আসতে পারে। এই যে কম আসে, যখন কম আসবে তখন ক্ষতি হয়ে যাবে। আগে থেকে ব্যবসায়ীরা একটা আনুমানিক তার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে একটা ব্যবস্থা সে করে রাখে। 5% বা 10% টাকাকে সে খরচ হিসাবে বা ক্ষতিরূপে গণ্য করে রাখে, সেটাকে বলা হয় অনাদায়ী পাওনা সঞ্চিতি। এটা নিশ্চিত ক্ষতি নয়, ক্ষতির বিরুদ্ধে ব্যবস্থা, অর্থাৎ ক্ষতি হতে পারে সেজন্য আগে থেকে ব্যবস্থা করে রাখা, সেটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। নেক্সট, দেনাদারের বাট্টা সঞ্চিতি বা প্রাপ্য হিসাবের বাট্টা সঞ্চিতি। প্রাপ্য হিসাবের বাট্টা সঞ্চিতি হচ্ছে যে প্রাপ্য হিসাব থেকে যে টাকাটা আমরা পাবো সেই টাকাটা প্রাপ্য হিসাব পরিশোধ করবে, দেনাদার পরিশোধ করবে, এটাই নিয়ম। কিন্তু দেনাদার কখন পরিশোধ করবে? তারা গড়িমসি করে, দীর্ঘ সময় ক্ষেপণ করে। তখন তাদেরকে যদি ডেকে বলা হয় যে তোমরা টাকাটা যদি দ্রুত পরিশোধ করে দাও তাহলে পরে তোমাদেরকে আমরা কিছু টাকা ছেড়ে দেব, এই যে ছাড়, ইচ্ছাকৃত যে ছেড়ে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে বাট্টা। যেহেতু দেনাদার এখনও টাকা পরিশোধ করেনি, আগে এই ছাড়টা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, সেই জন্য বলা হচ্ছে এটাকে দেনাদারের বাট্টা সঞ্চিতি। তাইলে আমরা তিনটা জিনিস পেলাম যেটা প্রাপ্য হিসাব থেকে তৈরি হয়েছে: অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি, দেনাদারের বাট্টা সঞ্চিতি। এই তিনটা যে উপাদান তৈরি হয়েছে প্রাপ্য হিসাব থেকে, আমাদের হিসাবের মধ্যে এগুলোকে রেকর্ড করতে হবে। আমরা যেহেতু প্রাপ্য হিসাবে হিসাব রাখবো, সেই জন্য এরা প্রাপ্য হিসাব থেকে উৎপত্তি হয়েছে, এদের বিষয় আমাদেরকে রেকর্ড করতে হবে। এদের প্রত্যেকের আবার দুটি অবস্থা আছে। একটা অবস্থা হচ্ছে এরা দুভাবে থাকে অঙ্কের মধ্যে, দুভাবে এরা অঙ্কের মধ্যে থাকে। সে দুভাবে কি সেটা এরা দুই অবস্থায় থাকে: নতুন আর পুরাতন। নতুন আর পুরাতন। নতুন, পুরাতন। তাইলে এই প্রাপ্য হিসাবগুলো থেকে যে তিনটা উৎপত্তি হয়েছে, এরা দুই অবস্থা থাকে, কেউ নতুন, কেউ পুরাতন। নতুন পুরাতন চিনব কিভাবে? পুরাতন মানে হিসাবভুক্ত,
পুরাতন মানে হিসাবভুক্ত, নতুন মানে হিসাবভুক্ত হয় না, হিসাবভুক্ত করতে হবে। সব পুরাতন হিসাবভুক্ত, সব পুরাতন হচ্ছে কি হিসাবভুক্ত, হিসাবভুক্ত ভুক্ত, এটাও হিসাবভুক্ত, এটাও হিসাবভুক্ত, রেকর্ডেড। সমস্ত পুরাতনগুলো হিসাবভুক্ত হয়েছে, রেকর্ড হয়েছে, আর নতুনগুলো রেকর্ড হয় না, হিসাবভুক্ত নয়। হিসাবভুক্ত, হিসাবভুক্ত নয়, হিসাবভুক্ত করতে হবে। হিসাবভুক্ত নয়, করতে হবে। হিসাবভুক্ত নয়, এদেরকে হিসাবভুক্ত করতে হবে। অবস্থানগতভাবে এরা সমন্বয়ের মধ্যে থাকবে, সমন্বয়, অ্যাডজাস্টমেন্টের মধ্যে থাকবে। আর এরা রেয়ামিলি থাকবে, ট্রায়াল ব্যালেন্সে থাকবে। এরা অ্যাডজাস্টমেন্টে থাকবে, সমস্ত নতুন অ্যাডজাস্টমেন্ট সমন্বয়ের মধ্যে থাকবে। আর এরা থাকবে রেয়ামিলির মধ্যে, অ্যাডজাস্টমেন্ট, ট্রায়াল ব্যালেন্স। তাইলে আমরা দেখতে পাচ্ছি তাদের অবস্থান কোথায়, তারা কারা কিভাবে থাকছে। প্রথমে প্রাপ্য হিসাব থেকে তিনটি জিনিস পেয়েছি। এক, অনাদায়ী পাওনা বা কুরেইং। দুই, অনাদায়ী পাওনা সঞ্চিতি। তিন, দেনাদারের বাট্টা সঞ্চিতি। আমি যেগুলোকে 1 1 1 2 2 3 এভাবে দিই, এতে কোনো অসুবিধা নেই। তো তোমাদের এগুলো জানতে হবে। অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা বা কুরেইং, অনাদায়ী পাওনার সঞ্চিতি এবং দেনাদারের বাট্টা সঞ্চিতি। তাহলে প্রাপ্য হিসাবগুলো আমরা যে পাবো সেখান থেকে তিনটা জিনিসের উৎপত্তি হবে। এই অনাদায়ী পাওনা এর আবার দুটি অবস্থা থাকবে, নতুন এবং পুরাতন। সঞ্চিতি দুটি অবস্থায়, নতুন পুরাতন। বাট্টা সঞ্চিতি দুটি অবস্থায়, নতুন পুরাতন। নতুন পুরাতন চিনব কীভাবে? নতুন হচ্ছে হিসাবভুক্ত নয়, হিসাবভুক্ত করতে হবে, যেটা সমন্বয় থাকবে। পুরাতন হচ্ছে হিসাবভুক্ত, হিসাবভুক্ত হয়েছে, রেয়ামিলে থাকবে। তাইলে সমস্ত নতুন হিসাবভুক্ত হয়নি, হিসাবভুক্ত করতে হবে, এবং সমস্ত পুরাতন হিসাবভুক্ত হয়েছে, রেয়ামিলে থাকবে। এখন অঙ্কে আমাদের এগুলো প্রভাব পড়বে। আমাকে জানতে হবে কে হিসাবভুক্ত হয়েছে, কে হিসাবভুক্ত হয় নাই। যদি আমি সেটা ঠিক করতে না পারি তাইলে আমি অঙ্কে ভুল করে ফেলব। তোমরা খেয়াল রাখবে, এগুলো উঠায় নিবে যে কিভাবে আমি করছি। আমি এখন বোর্ড মুছে দিচ্ছি, কারণ আমাকে আরও লিখতে হবে। আমাদের করণীয় কাজ কি? করণীয় কাজ হচ্ছে আমাদের মূলত এখানে তিনটি কাজ করণীয়। করণীয় কাজ আমরা এখানে কি কাজ করব? এক, আমরা জাবেদা করব। দুই, আমরা খতিয়ান করব। তিন, আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রদর্শন করব, দেখাবো। আর্থিক অবস্থার বিবরণী প্রদর্শন করব, দেখাবো যে এগুলা কিভাবে সেখানে রেকর্ড হবে। তাইলে তিনটি কাজ আমাদের করতে হবে: জাবেদা, খতিয়ান এবং আর্থিক অবস্থার বিবরণী। জাবেদা আমরা করব, রিলেটেড যতগুলো থাকবে ততগুলো। খতিয়ান সাধারণত 2টা বা 3টা করা হয়। অনাদায়ী পাওনা হিসাব, অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব, পুঞ্জীবিত বা সেটা এখানে না বলতে পারি, সঞ্চিতি একই কথা, পুঞ্জীবিত। আর প্রাপ্য হিসাব মূলত 3টা খতিয়ান এখানে করা লাগতে পারে। তাহলে আমরা আমাদের করণীয় কাজ হচ্ছে কয়টা? 3টা। এখন আমি
জাবেদা কি জাবেদা করতে হবে তোমাদেরকে সেটা আমি দেখাবো। আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে জাবেদা 1 নম্বর। জাবেদা জাবেদার কাজ কি? এখানে কাজ হচ্ছে প্রথম আমি যদি মাল ধারে বিক্রি করি 1 নম্বর জাবেদা ধারে বিক্রয়, ধারে বিক্রয়, তার জাবেদা কি হবে? প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট। যদি আমি সরাসরি টাকা পেয়ে যাই তাহলে কি হবে? নগদে, নগদান ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। 2 নম্বর নগদ আদায়, নগদে আদায় হলে কি হবে? নগদান ডেবিট, নগদান ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। নাম্বার 3 জাবেদা, যখন প্রাপ্য হিসাব টাকা না দিয়ে আমাকে বিল যদি দেয়, প্রাপ্য বিল বা প্রাপ্য নোট, প্রাপ্য নোট প্রাপ্তি। প্রাপ্য নোট যদি আমরা পাই তাহলে আমরা কি রেকর্ড করব? সেটা হচ্ছে প্রাপ্য নোট ডেবিট, প্রাপ্য নোট ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এইটা যদি আমি নগদে পাই তাহলে নগদান ডেবিট, প্রাপ্য নোট ক্রেডিট। কিন্তু সাধারণত এটা ব্যাংকের মাধ্যমে হয় বা সেখানে ডিসকাউন্ট হতে পারেন, তো সেক্ষেত্রে ব্যাংকে ভাঙ্গালে নগদে বা ব্যাংকের মাধ্যমে আদায় হলে ব্যাংকের মাধ্যমে বাট্টা সহ আদায়, বাট্টা সহ আদায়। অর্থাৎ এটা যদি আমি বিলটা ভাঙ্গাই তাইলে পরে কিছু বাট্টা আমাকে ছেড়ে দিয়ে আসতে হবে। তাহলে ব্যাংক ডেবিট, ব্যাংক ডেবিট, বাট্টা ডেবিট আর প্রাপ্য নোট ক্রেডিট। সে আমার এই নোটটা ছিল ৬,০০০ টাকার, আমি ব্যাংকে ভাঙিয়েছি ২০০ টাকা ছেড়ে দিয়ে, তাহলে ২০০ টাকা ছাড়লাম, এখানে ৫৮০০ আর এখানে হচ্ছে ৬,০০০। এইভাবে দেখাতে হবে যদি বাট্টায় এটাকে ভাঙানো হয়। এটা ছিল সাধারণ জাবেদা। এবার প্রাপ্য হিসাব থেকে যে অসুবিধাগুলো তৈরি হয়, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি, বাট্টা সঞ্চিতি, সেগুলোর কী হবে? সেগুলোর জন্য আমাদেরকে অন্য রেকর্ড করতে হবে। অর্থাৎ এখানে আমরা 5টা জাবেদা দেখালাম, সাধারণ 5টা জাবেদা। এবার আমি দেখাবো আমাদের সেকেন্ড পেজে জাবেদা, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি জাবেদা। এইটা হচ্ছে, এই জাবেদাটাও খুব ইম্পর্ট্যান্ট, মূলত বেশি পরীক্ষা আসে এইটা পরীক্ষায় বেশি আসে। অনাদায়ী পাওনা লেখা হলো 1 নম্বর, অনাদায়ী পাওনা লেখা হলো, অনাদায়ী পাওনা লেখা হলো। এটা জাবেদা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি
ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এটা হচ্ছে অনাদায়ী পাওনা যখন সৃষ্টি হয় বা লেখা হয় তখন এই জাবেদা। এর পরের জাবেদা, এইটাকে স্থানান্তর করা হয় সঞ্চিত হিসাবে। অনাদায়ী পাওনার সাথে এটাকে মিশানো হয়। নাম্বার 2, অনাদায়ী পাওনা সাথে এটাকে যোগ করা। এর সাথে আমি যোগ করি কাজ করার জন্য, তখন হবে কি? তখন হবে অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। তৃতীয় জাবেদা হচ্ছে থার্ড জাবেদা হলো আমাদের এটাকে আমরা আয় সারাংশে স্থানান্তর করব। আয় সারাংশে বা বিবরণীতে স্থানান্তর। আয় সারাংশে স্থানান্তর যদি আমরা স্থানান্তর করি, করতে হবে, সেখানে জাবেদা হবে আয় সারাংশ ডেবিট, আয় সারাংশ ডেবিট, অনাদায়ী পাওনা ক্রেডিট, দায়ী পাওনা ক্রেডিট। এটা আয় সারাংশে স্থানান্তর করলে কিন্তু লক্ষণীয়, যদি আমাদের অনাদায়ী পাওনা, এই অনাদায়ী পাওনা সঞ্চিতির পুরাতন সঞ্চিতি অপেক্ষায় নতুন সঞ্চিতি যদি আমাদের ছোট হয়, তাহলে আয় সারাংশে ক্রেডিট দিয়ে নিতে হবে। সেজন্য তখন আমরা জাবেদা করব উল্টাভাবে, অর্থাৎ আয় সারাংশ ক্রেডিট হবে, অনাদায়ী পাওনা ডেবিট হবে। তাহলে মূলত 3টা জাবেদা আমরা এখানে দিতে পাচ্ছি। ওখানে 3টা, প্রথম পেজে 3টা, দ্বিতীয় 5টা, দ্বিতীয় পেজে 3টা। অনাদায়ী পাওনা লেখা হলে এই জাবেদা, অনাদায়ী পাওনার সঙ্গে যোগ করা হলে এই জাবেদা, তারপরে আয় বিবরণীতে স্থানান্তর করলে এই জাবেদা রেকর্ড করতে হবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। দ্বিতীয় জাবেদা অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। তৃতীয় হচ্ছে আয় সারাংশ ডেবিট, অনাদায়ী পাওনা ক্রেডিট। আমাদেরকে এইগুলো করতে হবে। এখন আমরা অঙ্ক করে পরিষ্কার করবো এগুলো, তবে আজকে আর অঙ্ক করা সম্ভব হচ্ছে না। আমরা নেক্সট ক্লাসে অঙ্ক করব। আমাদের অঙ্কের কাজ হচ্ছে 3টা। আমরা প্রথমে জাবেদা করব, জাবেদা, তারপরে খতিয়ান করব, এবং খতিয়ান 2টা খতিয়ান মূলত বা 3টা হবে, অনাদায়ী পাওনা আর অনাদায়ী পাওনা সঞ্চিতি আর প্রাপ্য হিসাব। আর আর্থিক বিবরণী বা ফিনান্সিয়াল স্টেটমেন্টে আর্থিক বিবরণীতে দেখানো কিভাবে এই আইটেমটা আর্থিক বিবরণীকে আমরা প্লেস করব সেটা আমরা দেখাবো। শিক্ষার্থীবৃন্দ, এই চ্যাপ্টার থেকে অঙ্ক পরীক্ষা আসবে, আমি যা বলছি তাই আসবে। তোমরা উদাহরণের অঙ্কগুলো আছে দেখবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, এই জাতীয় অঙ্কগুলো আমি নেক্সট ক্লাসে একটা অঙ্ক করে দেব। আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে এবং সামনের ক্লাসগুলো খেয়াল করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ।